তার নিখোঁজ হওয়ার আজ 15 দিন হয়ে গেল। কোনো হদিশ নেই। কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন উনি, এমন হাজারো প্রশ্ন অজানা। উত্তরের খোঁজে নির্বুধ হয়ে বসে আছে অনু। বাড়ির সবাই যে অনেক দিশেহারা হয়ে আছে। ইফতির মা তো অনেকটাই বাকশক্তি হারিয়ে বাসায় বসে আছেন। একমাত্র ছেলে তার, একমাত্র অবলম্বন তার। দুটো সন্তানের জননী তিনি। মেয়েটাকে যতটা না ভালোবাসে, তার থেকে হাজার গুণ ভালোবাসে তার ছেলেকে। ছেলেটাও ঠিক তেমনই, সব দিক থেকে সবার খেয়াল রাখে। নীলু তো আজকাল কথা বলাই বন্ধ করে দিয়েছে। যে বাচ্চা মেয়েটা পুরো বাড়িটা মাথায় তুলে রাখতো, সে আজ কতটা শান্ত হয়ে বসে আছে বাসায়। মামার কিনে দেওয়া ফোনটায় মামার সাথে তোলা পিকগুলো দেখছে আর কাঁদছে। এতটুকু বাচ্চা ইফতির সুখে কাতর হয়ে গেছে। সেখানে বড়দের কি অবস্থা সেটা বলার বাদগম্য তারা রাখে না। ইফতির বোন তো নিজেকে ক্ষমা করতে পারছে না, কেন যে তার ভাইকে পাঠালো বাড়ির বাহিরে। যদি সে না পাঠাতো আজ তাহলে এমন দিনটা দেখতে হতো না। এলাকার খোঁজ নিয়ে জানা গেল ইফতির সাথে কারোরই কোনো শত্রুতা নেই, বরং তার শুভাকাঙ্ক্ষী বেশি। সবার সাথে হেসে খেলে কথা বলতেন। ছোট বড় সবার সাথেই তার সম্পর্ক বিদ্যমান। কারোর সাথে তো দাদা নাতি, তো আবার কারোর সাথে কাকু বাতিজা। ওনার আলমারিটা খুললেন অনু। তার কত জামা যে নিথর হয়ে পড়ে আছে। কখনো তো এই প্যান্টগুলো তাকে পরতে দেখিনি। দেখবি বা কি করে, কাজের চাপে যে ছেলেটা নিজের স্মার্টনেসকেও ভুলে গেছে। এক সময় খুব করে সৈখনতায় চলতো। সে যখন দায়িত্ব নিতে শিখে গেছে, এরপর থেকেই যে সে নিজেকে ভুলে গিয়েছে। শপিং করে ঠিকই, তবে পড়া হয় না। পড়ার টেবিলে ডায়েরিটা খুলতেই 3টা ডায়েরি। একটাতে লেখা সিজন 2014 থেকে 15, দ্বিতীয়টাই সিজন 2015 থেকে 17, শেষটাই সিজন 2018। ইফতি যে নিজের থাকা অবক্ত কথাগুলো তার ডায়েরির কথাগুলোর সাথে অনেকটা আসক্ত থাকতো, তা খুব করেই বুঝতে পারলো অনু। শেষ ডায়েরিটা যে অনুকে নিয়ে লিখেছে সে জানতো। শেষ ডায়েরিটা হাতে নিল অনু। প্রথম থেকে 13 পৃষ্ঠা তো পড়া হয়েছে অনুর। পৃষ্ঠা নাম্বার 14। তার কথাগুলো শুনে তো আমি অবাক। এই মেয়ে আমারই বউ হয়ে আমার সাথেই সংসার করছে। আজ 2 দিন হয়ে গেল সে আমার নামটা পর্যন্ত জানে না। বিয়ের পাকাপোক্ত কথাবার্তার মধ্যেই বিয়ের আগের পরিচয়টা তার পরিবারের সাথে, কিন্তু সে আমার নামটা পর্যন্ত জানলো না। নাকি কখনো জানার প্রয়োজন মনে করেনি, নাকি তার এই বিষয়টাতেই মত নেই। আমার বউটা যখন লজ্জা পায় না, ইস, তখন তাকে দেখার মতো লাগে। ইচ্ছে করে নিজের সাথে মিশিয়ে নেই তাকে। এমন চাহনির প্রেম বারে বারে পড়তে চাই, নতুন করে নতুন ভোরে। লজ্জা মাখা মুখে আমার বউটাকে যতটা সুন্দর লাগে, তার চেয়ে হাজার গুণ বেশি লাগে তার রাগী ভাবটা দেখে। কিছু কথা তাকে বলতে চাই, কিন্তু বলতে পারি না। লজ্জা যে শুধু নারীদেরই থাকে তা কিন্তু নয়, পুরুষদেরও থাকে। যখন কোনো পুরুষ তার স্ত্রীর প্রেমে পড়ে, তখন তার লজ্জা অটোপাসের মতো অটো হয়ে চলে আসে। তবে আমার বউ অনুর কাছে আমার গভীর ভালোবাসার অধীর প্রকাশ করতে পারি। এই 2 দিনে যে সে আমার ভালোবাসা আর আমাকে সাদরে গ্রহণ করে নিবে তা কিন্তু নয়। আমার ভালোবাসা না হয় বহু পুরনো দিনের কথা। যেখানে সে আমার নামটা পর্যন্ত জানে না, সেখানে ভালোবাসার অধিকারটা চাওয়া নিখুঁত বোকামি ছাড়া আর কিছু না। ঘুমাতে এলাম, কিন্তু ঘুমরানি আসছে না চোখে। বউ যখন পাশে থাকে তখন কি আর কুলবালিশে কাজ হয়? বউয়ের পরম উষ্ণতা তো আর মিস করা যায় না। বউটা যে আমার ঘুমিয়ে পড়েছে তা কিন্তু নয়, তারও যে ঘুম এসেছে আমি খুব বুঝতে পারছি। কি আর করার, দুজনেরই যখন একই দশা, তখন তো আর চাঁদের দশা হওয়া যায় না। বউকে নিলাম নিজের বাহুডোরে। বউকে যখন নিজের মাঝে নিয়ে ঘুমানোর আনন্দ আর অনুভূতিটা যে এমন, আগে জানলে বিয়েটা আরো আগেই করে নিতাম। এতদিন শুধু শুধুই কুলবালিশে আনন্দ খুঁজেছি। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার আনন্দের দরজায় কড়া নাড়ছে। অনুর চোখের অশ্রুতে ডায়েরির পাতাগুলো ভিজে গেছে। এমন করেও কেউ ভালোবাসতে পারে? আজ তার এত কষ্টের মাঝেও মুখের এক কোণে হাসির রেখা দেখা মিলেছে। এই ভেবে তার হাসি পাচ্ছে যে বিয়ের 2 দিন হয়ে যাওয়ার পরও সে তার হাজবেন্ডের নামটাও জানতে পারেনি। পৃষ্ঠা নাম্বার 15। শুনেছি মেয়েরা বিয়ের পর বাবার বাড়ি যেতে নাকি খুব খুশি হয়। বিয়ের পর যখন মেয়েরা বাবার বাড়ি যেতে পারে, তখন তাদের কাছে এদের খুশির থেকেও বেশি খুশি মনে হয়। এই বিষয়টা আজ অনুকে দেখে আমি তার বাস্তব প্রমাণ অর্জন করলাম। রাতে যখন বাড়ি ফিরলাম, অনু তার চুলগুলো বাঁধছে, তবে নিষেধ করলাম তাকে। ভালোই লাগছিল। খোলা চুলে তার সৌন্দর্যতা বহুগুণে বেড়ে গেল। জানি না তখন যদি সে চুলগুলো বেঁধে ফেলতো এমন লাগতো কিনা, তবে আমার কাছে তাকে খোলা চুলেই সুন্দর লাগছিল। যেমন করে দেখি তাকে, তেমন করেই নতুনভাবে তার প্রেমে পড়ি। শুনেছিলাম মানুষ নাকি তার প্রেমিকার প্রেমে নতুন করে বারে বারে পড়ে। আমিও আমার বউর প্রেমে বারে বারে পড়তে চাই। অনুর চোখে লেখাগুলো আর স্পষ্ট দেখা যাচ্ছে না, অশ্রুতে ঝাপসা হয়ে গেছে তার। ডায়েরিটা বুকে নিয়ে
বিছানায় শরীরটা এলিয়ে দিল। খুব খালি খালি লাগে আজকাল রুমটা। চোখটা বুঝলেই মনে হয় এই তো তার বর এসে তাকে ডাক দিল। এই তো তিনি পড়ার টেবিলটায় কাজের ফাইলগুলোতে চোখ বুজে চেয়ে আছেন। ডায়েরিটা হাতে নিয়ে কখন যে অনু ঘুমিয়ে পড়েছে বুঝতেও পারল না সে। হুট করেই কোনো কিছুর শব্দে অনুর ঘুমটা ভেঙে গেল। কোনো এক কাক ডাকা ভোরের অজানা আতঙ্কেই হুট করে উঠে বসে যায় অনুরিমা। বুকের ভেতরটা ধপ করে কেঁপে ওঠে পাশের বালিশটা ফাঁকা দেখে। ডায়েরিটা নিয়ে আবারও বসেছে অনু। পৃষ্ঠা নাম্বার 16। গভীর রাতে বউয়ের হাত ধরে খালি পায়ে হাঁটার মজাটাই আলাদা। এর মাঝে অন্যরকম একটা অনুভূতি আছে। জীবনে কারো বা কোনো মেয়ের হাত ধরে এমন অনুভূতি নিয়ে হাঁটিনি, তাই হয়তো এই অনুভূতিগুলো নতুন লাগছে। শুনেছি বিয়ের আগের গল্পগুলো বিয়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। এই কথাটির বিন্দুমাত্র সততা নেই। আসল প্রেম তো বিয়ের পর শুরু হয়, যেই প্রেম জন্ম জন্মান্তরের জন্য বিদ্যমান। আজ একটা বিষয় লক্ষ্য করলাম অনুদের বাড়িতে। অনু যখন তার কাজিনের সাথে কথা বলছিল তখন বিষয়টা আমাকে রাগাচ্ছিল, কিন্তু কেন তা আমি জানি না। তবে এটা বুঝতে পেরেছি, প্রিয় মানুষটাকে অযথা কারো পাশে দেখলে আমি কেন, কোনো মানুষই তা বোধহয় সহ্য করতে পারবে না। এটাই হয়তো ভালোবাসার এক অসীম চিত্র। বউটা আমার খুবই সরল সোজা টাইপের, তবে যদি একবার তার মেজাজটা বিগড়ে যায় তাহলে তো ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচের মতো সেই উত্তেজনাকেও হার মানাবে। কোথায় যেন শুনেছি নিয়মিত জিমে না গিয়ে বউকে কোলে নিলে এতে ব্যায়াম করাও হয়ে গেল আর বউয়ের প্রতি ভালোবাসাও বাড়লো। তবে আফসোস একটা রয়ে গেল, আমার বউকে কোলে নিলে আমাদের ভালোবাসা তো বাড়ে ঠিক আছে, তবে আমার আর ব্যায়াম করা হবে না। আমার বউয়ের যে সাইজ আর অনেক ওয়েট, আমার বউয়ের তো প্রতিহিংসার প্রভাবটাও আছে। যখন বললাম তাকে কোলে না নিয়ে তাদের কাজিনকে নিব, বাহ, তখন তার রিয়াকশনটা দেখার মতো ছিল। বাপরে, মেয়েরা যে তাদের বয়স আর ওজনের ব্যাপারে এতটা সেন্সিটিভ থাকে আমি জানতাম না। আমার বউ তো তার বয়স, দিন, বছর সবই মনে রেখেছে, সাথে ওজনটাও টন হতে কেজি আর গ্রাম সহ মনে রেখেছে। অনুর ঠোঁটে হালকা হাসির আভা দেখা গেল। হয়তো এটা ভেবে হাসি পেয়েছে তার এই অনুভূতিগুলো মনে পড়ে গেছে। বরের কোলে প্রথম উঠেছিল সেদিন, কি করে ভুলতে পারে সেই দিনের কথাগুলো। বউকে কোলে করে যখন রুমে এনে বিছানায় রেখে নিজের টি শার্টটা খুলতে যাব, সে তো ভিন্ন কিছুর আভাস পেয়েছিল। তবে সে এমনটা ভাবলো কি করে? আমি এমন কিছু করব যেটা তার ক্ষতি হবে। সে কি জানে না সে অসুস্থ? এমনটা জেনেও আমি কেন করবো এসব? ডায়েরিটা বুকের মাঝে লাগিয়ে অনু নিজেই বলে উঠছে, জানেন মিস্টার পারফেক্ট, আপনি আজ আমার কাছে নেই, তবু আপনার প্রতিটা ছোঁয়া আমি চোখ বন্ধ করে অনুভব করতে পারি। আপনার সেই কেয়ারগুলো, আপনার সেই ভালোবাসা। আপনার মতো পারফেক্ট মানুষকে পেয়েও কি করে আমি হারালাম। আপনাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলে না। আজ আপনি না থেকেও আপনার কাছে থাকা অনুভূতিগুলো আমাকে দিচ্ছেন। আচ্ছা, আপনি কি জেনে বুঝেই ডায়েরিটা লিখেছেন যাতে আপনার অনুপস্থিতিতে আপনাকে আমার কাছে অনুভব করতে পারি? হয়তো তাই তো আজ আপনাকে এতটা কাছে অনুভব করছি। কোনো কথাগুলো নিজে নিজে বলছে আর চোখের অশ্রু ঝরছে। ইফতির বাইকটাতে ধুলোবালি জমে আছে, অনেক দিন ধরে যে বাইকটা পড়ে আছে, মালিকের ছোঁয়া লাগে না। অনুর শাশুড়ি বলল, জানো বৌমা, আমার ছেলেটার বহু শখ ছিল বাইকের প্রতি। বাইকটার দিকে এক নিমিষে তাকিয়ে থেকে কথাগুলো বলছে ইফতির মা। ইফতির আপু বলল, দেখলে কি মনে হয় আজ 4 বছর ধরে ভাইয়ের বাইকটা কত যত্ন করে রাখে। এটা বাইকটা তো তার জায়গায় ঠিকই আছে, কিন্তু আজ ভাইয়াটা কোথায় আছে, কেমন আছে, কি করছে কিছুই জানি না। বলেই আপু কান্না শুরু করলো। নীলু বলল, আম্মু তোমরা এত চিন্তা করো না তো, আমার মন বলছে মামা আসবে। নীলুর মুখে হাসির আভাস দেখা গেল। বারান্দার বেঞ্চটায় বসে আছি। বিয়ের দ্বিতীয় দিন ওনার সাথে এখানে বসে অনেক কথা বলেছি। সেদিন কতটা ভয়ই না পেয়েছি। অসুস্থ ছিলাম, তবু ওনার ভঙ্গিতে কিছুটা আমি কাছে পাওয়ার আভাস পেয়েছিলাম। অনেকটা ভয়েই পড়ে গেলাম, কিন্তু মানুষটা এমনটা একদমই চায়নি। যতবার আমি অসুস্থ হয়েছি ততবারই সে আমার থেকে শরীরের দূরত্বটা বজায় রেখেছে, তবে যত্ন নিতে ভুলেনি।